4 দিন লাইফ সাপোর্টে থাকার পর ও 26শে জুলাই ফাইনালি ওর কষ্টগুলো শেষ করে আমাদের রেখে চলে যায়। আমি বলতেছিলাম যে তোমার ক্ষুধা লাগছে, তুমি কিছু খাও, এখন খেয়ে তারপরে ঘুমাও। তো বলতেছিল যে না থাক, একটা ঘুমায় উঠে তারপরে খাই। তো ঘুমানোর পর ওর আর সেন্স ছিল না, সেই ঘুম থেকে ও আর উঠতে পারে নাই আসলে। আসলে ম্যাম যেটা বললো যে আবু সাইদ ভাইয়ের গুলি লাগার পর আর কেউ আসলে থাকতে পারেনি এটা দেখে, কারো এটা সহ্য হওয়ার কথা না। তো একই অবস্থা হয়েছে আমার এবং আমার ভাইয়ের। আমি তিতুমির কলেজে পড়াশোনা করি, সেই সুবাদে আমি চাচ্ছিলাম আন্দোলনে যাওয়ার জন্য, যেটা আমার ভাই কোনো মতেই আমাকে যেতে দিচ্ছিল না। ওর একটাই কথা ছিল, আমি যাচ্ছি, তোমার যেতে হবে না। কিন্তু আমার কথা ছিল যে গেলে দুইজনই যাব। আমার মায়ের কথা ছিল যে না, তোমার যেতে হবে না, ও যাচ্ছে ও যাক। তো আমি তখন আবু সাইদ ভাইয়ের একটা ভিডিও আমার মাকে দেখালাম যে দেখো এরকম একজন মানুষ যখন শহীদ হচ্ছে, মারা যাচ্ছে, তার মায়ের কী অবস্থা। আমি তো এখনও কিছু হয়নি আমার, আমাকে অ্যাটলিস্ট যাইতে দাও, যাওয়ার সুযোগটা করে দাও। তো আমার ভাই বলতেছিল তোমার যেতে হবে না, আমি যাচ্ছি, আমি দেখছি। আবু সাইদ ভাইয়ের গুলি লাগার পর থেকেই ওর আন্দোলনে যাওয়াটা আরও বেড়ে যায়, যেটা হচ্ছে মৌখিক হয়ে যায়। আগেও আন্দোলনে গিয়েছে, আমি জানতাম এটা, কিন্তু আমার আম্মু জানতো না আসলে, মানে আমরা বলিনি আমাদের মা বাবাকে, মানে তারা চাচ্ছিল না আমরা যাই কোথাও। তো আমি আমার একজন বড় বোন আছে, খালাতো বোন, আমরা দুইজন জানতাম যে ও আন্দোলনে যাচ্ছে, আমার ফ্যামিলির আর কেউ জানতো না। তো আবু সাইদ ভাইয়ের গুলি লাগার পর থেকে এই জিনিসটা মৌখিক হয়ে যায় যে এখন সবাই জানে যে ও যাচ্ছে আন্দোলনে। তো এক পর্যায়ে ও 19 তারিখ ওর গুলি লাগে, সেদিন শুক্রবার ছিল। তো নামাজে যাওয়ার আগে আমার আম্মুকে খুব মানে ইয়ে করে বলতেছে যে বাবা যায়ও না, দরকার নাই, তোমার কিছু হলে কেমনে কী করবো আমরা, বা তুমি যদি আহত হও আমাদের খুব কষ্ট হয়ে যাবে, তুমি যায়ও না। তো না সুন্দর খুব হাসতেছিল, হাসতে হাসতে বলতেছিল ঠিক আছে আম্মু যাবো না আমি। তো নর্মালি ও যখন শুক্রবারে নামাজ পড়তে যায় ও পাঞ্জাবি পরে যায়, ওই দিন ও শার্ট পরে বের হয়েছে। মানে ওর একটা ইন্টেনশন ছিল যে আমি নামাজ পড়ে আর বাসায় আসবো না, আমি সোজাসুজি আন্দোলনে চলে যাব। তো যা ওর ইন্টেনশন ছিল সেটাই ও করে। ও ওর বন্ধুদের আরও কিছু মানুষ নিয়ে ও আন্দোলনে যোগদান করে। সেটা হচ্ছে বাড্ডা থেকে লিং রোড হয়ে গুলশানের দিকে ওদের যাওয়ার একটা ইয়ে ছিল। তো সেখানে আমি ওর আশেপাশের মানুষের থেকে যতটুকু জানতে পেরেছি, যেহেতু আমি সেখানে ছিলাম না, ও হচ্ছে খুব এগিয়ে যাচ্ছিল সবার সাথে, ওর সাথেই ছিল। ওর ফ্রেন্ডরা ওকে পেছনে টেনে ধরতে চাচ্ছিল, কিন্তু ও সব সময় এগিয়ে যাচ্ছিল। আর পেছনে ওদেরকে বলতেছিল যে তোরা কিন্তু চলে যাস না, আমি কিন্তু আছি, দৌড় দিস না কিন্তু আবার পেছন থেকে, মানে ওদেরকে একটা ইয়ে করতেছিল। তো এক পর্যায়ে যখন খুব টিয়ারশেল পুলিশ ছোড়া শুরু করে, ওর ফ্রেন্ড সার্কেল যারা ছিল ওদের হচ্ছে চোখ জ্বালা পোড়া, মুখ জ্বালা পোড়া, স্কিন এগুলো শুরু হয়। তো ওরা তখন একটু পিছিয়ে যায়, কিন্তু আমার ভাই পিছিয়ে না গিয়ে ও আরও আগায় যাচ্ছিল। মানে ওর এই বিষয়ে হচ্ছে একটা, আমি ও সাহসী বলবো বা কি বলবো, ও খুব আগায় যাচ্ছিল সব সময়। তো এক পর্যায়ে যখন ও আগায় যাচ্ছে এবং ও যখন দেখছে যে পুলিশ তাক করছে গুলি করার জন্য, তখনও একটা ব্যাক করতে চায়, কিন্তু ব্যাক করতে পারে না। তখনই ওর পায়ে গুলি লাগে, একটা গুলি ওর 2 পা ভেদ হয়ে বের হয়ে যায়, ও সেখানেই বসে পড়ে। তখন এক পর্যায়ে যখন ও আশেপাশে দেখতেছিল যে কেউ নাই, তখনও ওর ফ্রেন্ডদের ডাকা শুরু করে যে আমি এখানে গুলিবিদ্ধ হয়েছে, আমাকে এসে নিয়ে যাও। তখন ওইখানে তিতুমির কলেজের কিছু স্টুডেন্ট ছিল, আরও বিভিন্ন কলেজের স্টুডেন্ট ছিল। কিছু স্টুডেন্ট ভাই ওকে ধরে নিয়ে আসার চেষ্টা করতেছিল। তো অবস্থাটা এরকম ছিল যে ওকে দাঁড়ায়া যে কোলে করে নিয়ে আসবে এরকম অবস্থা নেই, পেছন থেকে ডিরেক্ট শ্যুট হচ্ছে। তো ওরা মাথা নিচু করে এভাবে ঝুঁকে ঝুঁকে ওকে নিয়ে আগাচ্ছিল, যেটাতে অনেক সময় লস হচ্ছিল আর ওর খুব ব্লিডিং হচ্ছিল। এক পর্যায়ে ওর ফ্রেন্ডরা ওকে পায়, ধরে নিয়ে যায় এমজেড হসপিটালে। ভাই যেটা বললো এমজেড হসপিটালে নিয়ে যায়। সেদিন এমজেড হসপিটালে খুবই ম্যাসাকার একটা অবস্থা ছিল। সেখানে অলরেডি একজন এরকম ছিল যার মাথায় গুলি লেগেছে এবং ব্রেইন বের হয়ে গিয়েছে। তার পাশেই আমার ভাইকে শুইয়ে রাখা হয়েছিল নর্মালি ফার্স্ট এড দেওয়ার জন্য। সেখানেও ওর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দেরি হয় ফার্স্ট এড পেতে। ওর প্রচুর রক্তক্ষরণ হয়। তারপর সেখান থেকে নর্মাল একটা ফার্স্ট এড করার পর ওকে বলা হয় যে
আমরা ডিটারমিন করতে পারছি না আসলে কি সমস্যা হয়েছে, আপনারা ওনাকে পঙ্গু হসপিটালে নিয়ে যান, যেহেতু গুলি লেগেছে পায়ে, হাড় ভেঙে যেতে পারে। তো আমরা ওকে পঙ্গু হসপিটালে নিয়ে যাই। তো আমি যখন পৌঁছাই ওই হসপিটালে, আমি একটা জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো আমার জুতাটা রক্তে জমাট বেঁধে আটকে যাচ্ছিল। এরকম একটা পরিস্থিতি ছিল যে দাঁড়ায় থাকার অবস্থানে সব জায়গার রক্ত। তো এখানে প্রায় 5 ঘন্টা সিরিয়ালে থাকার পর রাত 10টার দিকে ওর অপারেশন হয়। ডাক্তাররা বলে যে কোনো সমস্যা নেই, তবে ব্লিডিং হয়েছে, ব্লাড দিতে হবে। এমনিতে হাড় ভাঙেনি, সব কিছু ঠিকঠাক আছে। তো আমার সাথে কথা বলতেছিল, আমাকে বলতেছিল নূপুর আম্মু কি খুব রাগ হয়েছে, আম্মু কি খুব কান্নাকাটি করতেছে। ও নর্মাল ছিল, ও প্রায় 2-3 ঘন্টা কথা বলার অবস্থায় ছিল। তারপর ওর স্ট্রোকের মতন একটা কিছু হয়, ও খুব কাঁপুনি দিচ্ছিল, বমি করতেছিল আর খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। তো সেদিন রাতে ওকে সাধারণ বেডে দেওয়া হয়, 27 নম্বর বেডে। সেখানে ও রাত 2টা পর্যন্ত ওর জ্ঞান ছিল। রাত 2টার পর থেকেও আমাকে বলল যে নূপুর আমি একটু ঘুমাই, ঘুমাইয়া উঠে তারপর আমি কিছু খাবো, আমার অনেক ক্ষুধা লাগছে। তো আমি বলতেছিলাম যে তোমার ক্ষুধা লাগছে, তুমি কিছু খাও, এখন খেয়ে তারপরে ঘুমাও। তো বলতেছিল যে না থাক, একটা ঘুমায় উঠে তারপরে খাই। তো ঘুমানোর পর ওর আর সেন্স ছিল না, সেই ঘুম থেকে ও আর উঠতে পারে নাই আসলে। তো পরের দিন সকালে ওকে আমরা নিউরোসায়েন্সে নিয়ে যাই। সেখান থেকে ওর ব্রেনে একটা চেক করা হয়। তো বলা হলো খুব ব্লিডিং হয়েছে, ওনাকে নিয়ে ব্লাড দেন। আর নর্মালি কোনো সমস্যা নেই, তবে উনি গুলি লাগার পর পড়ে গিয়েছিলেন কিনা এটা ওনাকে জিজ্ঞেস করেন, কিন্তু তখন তো সেই পরিস্থিতি ছিল না বা ও কথা বলতে পারতেছিল না। তো ওকে নিয়ে আইসিইউতে ছিলাম আমরা, আইসিইউর বেড 8 ছিল। আইসিইউতে ছিলাম প্রায় 1 সপ্তাহ। 4 দিনও নর্মালি লাইফ সাপোর্টে ছিল। 4 দিন লাইফ সাপোর্টে থাকার পর ও 26শে জুলাই ফাইনালি ওর কষ্টগুলো শেষ করে আমাদের রেখে চলে যায়। অনেক ধন্যবাদ এই কষ্টের সময়গুলোতে ফিরে যাওয়ার জন্য, কারণ উদ্দেশ্যটা তো শহীদদের স্মরণ করা, যাতে তাদেরকে আমরা ভুলে না যাই, তাদের ত্যাগের কথা আমরা না ভুলে তাদের ত্যাগের কথা মনে রেখে সামনে এগোই।